ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে, নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার তাগিদ। এবার চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও আটকে রেখে অর্থ আদায়ের মতো অভিযোগ। আতঙ্কে সাধারণ মানুষ। উন্নত দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের। যৌথ বিনিয়োগে এদেশে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। অভিযুক্তদের অস্বীকার। পুলিশ বলছে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে নিউ ইয়র্কে প্রচারাভিযানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিবাদ। সংবাদের সঙ্গে আছি আমি শাতিলা শারমিন। ইন্টারনেট ব্যবহারে দেশে ক্রমেই বাড়ছে সাইবার অপরাধ। বেসরকারি হিসেবে প্রতি 20 সেকেন্ডে এ ধরনের একটি অপরাধ সংঘটিত হচ্ছে, যার ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি থেকে শুরু করে জাতীয় জীবনেও। এ অবস্থায় শঙ্কা প্রকাশ করে বিশ্লেষকরা বলছেন, এখনই সাইবার অপরাধ নিয়ন্ত্রণ করা না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা। সাইবার অপরাধ নিয়ে তারিকুজ্জামান শিমুলের 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। অপলক নয়নে অবিরাম চেয়ে থাকা। শহর কিংবা গ্রামে, ঘরে কি বাইরে, এক মনা চাহনির এমন দৃশ্য আজকাল কোথাও যেন অচেনা নয়। কেননা যুগটাই এখন ফেসবুকের। দেশে ক্রমশ বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারী সংখ্যা। সরকারি হিসেবে বর্তমানে বাংলাদেশে ইন্টারনেটের গ্রাহক প্রায় 5.5 কোটি। এর মধ্যে কেবল গত 2 বছরে গ্রাহক সংখ্যা বেড়েছে প্রায় 2 কোটি। বিপুল সংখ্যক এসব মানুষ আবার যুক্ত হচ্ছেন সামাজিক বিভিন্ন যোগাযোগ মাধ্যমের সঙ্গে। বিশেষ করে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে দ্রুত গতিতে। ইন্টারনেটের ক্রমবর্ধমান এই ব্যবহারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধের সংখ্যা। বেসরকারি এক গবেষণায় দেখা গেছে, দেশে ইন্টারনেট ব্যবহারকারীর প্রায় 60% কোনো না কোনোভাবে সাইবার অপরাধের শিকার হচ্ছেন। ছদ্মবেশে বখাটেপনা থেকে শুরু করে সামাজিক মাধ্যমে অহরহই হচ্ছে হ্যাকিং, ঘটছে ব্ল্যাকমেইলের মতো ঘটনাও। হুট করে লগ ইন করতে পারছি না, তা আমি আমার ফ্রেন্ডের একটা আইডি থেকে আমার আইডিটা চেক করি, তো দেখি যে পোস্টের মধ্যে নিচে লেখা আছে যে আইডিটা বিক্রয় করা হবে। যদি এই পরিমাণ টাকা না দেন তাহলে এটা থেকে আমি অনেক আনইউজুয়াল বা পোস্ট বা এই টাইপের কিছু একটা করবে আর কি। যেগুলো আমরা আসলে পোস্ট করতে চাই না এমন কিছু ছবি কালেক্ট করে তারা ওখানে পোস্ট করে দিচ্ছে। কেবল সামাজিক মাধ্যমেই নয়, সাইবার আক্রমণ হচ্ছে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতেও। এমনকি নিরাপত্তা বাহিনীর ওয়েবসাইটগুলোও এই হামলা থেকে রেহাই পাচ্ছে না। তথ্য চুরির পাশাপাশি দেশের ব্যাংকিং ও অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠানে প্রায়ই ঘটছে ডিজিটাল জালিয়াতির মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার মতো ঘটনা। ব্যাংক অ্যাক্সেস করতে গিয়ে দেখি যে আমার ব্যাংক অ্যাক্সেস করতে পারছি না এবং টাকাও নেই। সিমটাকে রিপ্লেস করে ওরা সিমের থ্রুতে আমার ইন্টারনেট ব্যাংকের টাকাটাকে সরায় নিয়ে গেছে। এই অবস্থাকে সমাজ ও রাষ্ট্রের জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন সমাজবিজ্ঞানীরা। যে কোনো প্রযুক্তি নেগেটিভ অ্যাপ্লিকেশন আছে এবং সব দেশেই হয়েছে। এটার মাধ্যমে ক্রাইম যদি হতে থাকে, ক্রিমিনালিটি এটা প্রচণ্ড বাড়তে থাকবে এবং এই টেকনোলজিটা সাংঘাতিক এবং ভয়াবহভাবে একটা ক্রিমিনাল টেকনোলজিতে রূপান্তরিত হবে। এই ইন্টারনেটের যে ঝুঁকিগুলো সম্পর্কে মানুষের সচেতন করাটা করতে হবে বেশি। কাউন্টার টেকনোলজি বাংলাদেশে আরো দ্রুত নিয়ে আসতে হবে। বলা হচ্ছে সামনের দিনগুলোতে অপরাধের সবচেয়ে বড় জগৎ হতে চলেছে সাইবার জগৎ। বিশেষ করে বাংলাদেশের মতো দেশ যেখানে ইন্টারনেট ব্যবহারকারীদের বেশিরভাগই অসচেতন, সেখানে সাইবার অপরাধ দমনে সরকারের উদাসীনতা ক্ষতির বড় কারণ হতে পারে বলে মনে করছেন অপরাধ বিজ্ঞানীরা। তারিকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবার চট্টগ্রামে যথাযথ দায়িত্ব পালন না করার পাশাপাশি ছিনতাই, মাদক ব্যবসা ও আটকে রেখে অর্থ আদায়ের মতো ফৌজদারি অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। বিভিন্ন অপরাধে গত 7 বছরে 3000 পুলিশ সদস্যকে তিরস্কার এবং সতর্কের মতো লঘুদণ্ডের পাশাপাশি 307 জনকে চাকরিচ্যুতির গুরুদণ্ড দেওয়া হয়েছে। এ অবস্থায় সমাজবিজ্ঞানীরা বলছেন, পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে থাকায় আতঙ্কের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
পুলিশ প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি বিভিন্ন অপরাধে 2009 সালে 658 জনকে, 2010 সালে 401 জনকে, 2011 সালে 686 জনকে, 2012 সালে 614 জনকে, 2013 সালে 342 জনকে, 2014 সালে 370 জন এবং 2015 সালে 458 জন পুলিশ সদস্যকে তিরস্কার, সতর্ক, পানিশমেন্ট ডিলের মতো লঘুদণ্ড দেওয়া হয়েছে। আর এ সময় চাকরিচ্যুত এবং কালো তালিকাভুক্ত করার মতো গুরুদণ্ড দেওয়া হয়েছে 307 জনকে। এর মধ্যে গত বছর সর্বোচ্চ 63 জন গুরুদণ্ড পেয়েছেন। এক ধরনের অভিযোগ আছে যেটা তার দায়িত্ব কর্তব্য পালনে ত্রুটি বিচ্যুতি। আর এক ধরনের অভিযোগ আমাদের কাছে আসে তার ফৌজদারি যে অপরাধ, সেই সমস্ত অপরাধ সংগঠনের অনেক সদস্যই আছে যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে, তারা সাময়িকভাবে বরখাস্ত অবস্থায় আছে এবং আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে এবং তার আদালতের চূড়ান্ত নিষ্পত্তির পরে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাগুলির ব্যবস্থা গ্রহণ করে। এই পরিসংখ্যান কিন্তু প্রকৃত চিত্র নয়। শুধুমাত্র শীর্ষ কর্মকর্তাদের কাছে যেসব অভিযোগ এসেছে তার তদন্ত শেষে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অপরাধ হয়েছে কিন্তু অভিযোগ না আসায় শাস্তি হয়নি, এই ধরনের উদাহরণ অনেক বেশি। তদন্ত করে 3 মাসের মধ্যে তার শাস্তিটাকে এনশিওর করা হয়। যদি সেক্ষেত্রে সে দোষী হয় তাহলে শাস্তি সর্বোচ্চ তার চাকরিচ্যুতি। যেগুলো ফৌজদারি নেচারের অপরাধ করা হয় সেক্ষেত্রে সরাসরি তাকে জেলেও অবস্থান করতে হয়। আমাদের ডিসিপ্লিনের ব্যাপারে আমরা একেবারে জিরো টলারেন্স থাকে। পুলিশের মধ্যে অপরাধ প্রবণতা বাড়তে থাকায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। যাদের হাতে দেশের জনগণের সকল নিরাপত্তা, তাদের মধ্যে যদি এই ধরনের অপরাধ প্রবণতাগুলি বৃদ্ধি পায়, পুলিশের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ চলে যাবে এবং অটোমেটিক্যালি সেটা মানুষের যে একটা আইন ভঙ্গ করার বা আইনকে প্রতিপালন না করার যে একটা প্রবণতা দেখা দিতে পারে, সেটা কিন্তু উঠে আসতে পারে। সবশেষ তথ্য অনুযায়ী সিএমপির উপপরিদর্শক এবং পরিদর্শক পদমর্যাদার অন্তত 17 জন কর্মকর্তা বিভিন্ন অপরাধে বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। এক সপ্তাহের বেশি সময় ধরে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চলা শিক্ষকদের কর্মবিরতি অবশেষে প্রত্যাহারের ইঙ্গিত মিলেছে। গত সন্ধ্যায় বিভিন্ন পেশাজীবীদের সম্মানে গণভবনে আয়োজিত চা চক্রের এক ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক ফেডারেশনের প্রতিনিধিদের বৈঠকের পর সমিতির সভাপতি জানান, সাধারণ সভা করে পরবর্তী করণীয় ঠিক করবেন তারা। অন্যদিকে প্রধানমন্ত্রী প্রেস সচিব ব্রিফিংয়ে জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষকদের জানিয়েছেন তাদের দাবি দাওয়া যথাযথভাবে পর্যালোচনা করা হবে। এক সপ্তাহেরও বেশি সময় পার হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে শিক্ষা কার্যক্রমের পূর্ণ বিরতির। অষ্টম বেতন কাঠামোতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সিলেকশন গ্রেডে বৈষম্য থাকার অভিযোগ তুলে কর্মবিরতির ঘোষণা আসে বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে। ফলে বন্ধ হয়ে যায় পাঠদান কর্মসূচি, তালা ঝুলতে থাকে শ্রেণীকক্ষে। অবশেষে সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিরসনে কিছুটা এগিয়েছে শিক্ষক ফেডারেশন ও সরকার দুপক্ষই। গণভবনে আয়োজিত চা চক্রের এক ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতাদের 8 সদস্যের প্রতিনিধি দল। প্রায় 1.5 ঘন্টা ব্যাপ্তির ওই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন ও অর্থ সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের জানান, শিক্ষকদের গ্রেড বৈষম্যের ব্যাপারে যথাযথ পর্যালোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা অনানুষ্ঠানিকভাবে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রীর সাথে এবং সেখানে প্রধানমন্ত্রী তাদেরকে এই আশ্বাসটা দিয়েছেন যে গ্রেড 3 থেকে গ্রেড 1 এই পর্যন্ত পদোন্নতি সোপানটা তৈরি করা হবে এবং তাদের অন্যান্য দাবি কথা বলছেন যথাযথভাবে সেগুলো পর্যালোচনা করা হবে। অন্যদিকে শিক্ষক নেতারা জানিয়েছেন, ফেডারেশনের সাধারণ সভায় নির্ধারিত হবে পরবর্তী করণীয়। প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়ার কথাও জানান তারা। আমরা যাবতীয় বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করেছি, উনি বিস্তারিত শুনেছেন। উনি বলেছেন যে উনি নিজে ব্যাপারটা দেখবেন এবং উনি আমাদের আশ্বস্ত করেছেন যাতে এই ব্যাপারে একটা সুন্দর সমাধান হয়ে যায়। ফেডারেশন নেতৃবৃন্দ আমরা বসবো, খুব অচিরেই বসে আমরা এই ব্যাপারটা সিদ্ধান্ত নিব, ক্লাসের ব্যাপারে সিদ্ধান্ত নিব। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপরে পুরোপুরি আমাদের বিশ্বাস এবং আস্থা আছে। আমরাও বিশ্বাস করি এই বিষয়টি দ্রুত গতিতে সমাধান হয়ে যাবে। আমরাই অতিরিক্ত ক্লাস নিব, অতিরিক্ত ক্লাস নিয়ে সেশন জট যেন না হয়, ছাত্রছাত্রীদের যেন কোনো ক্ষতি না হয়, সে কাজটি আমরা করব। এছাড়াও শিক্ষক নেতারা জানান, প্রধানমন্ত্রীর আশ্বাসের পরিপ্রেক্ষিতেই বিষয়টি খুব দ্রুত সমাধান হবে। সম্মানজনক সমাধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। নিয়ম বহির্ভূতভাবে জিএম কাদেরকে দলটির কো চেয়ারম্যান ঘোষণা করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় পার্টির এক অংশ। গত সন্ধ্যায় রাজধানীর গুলশানে সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদের বাসভবনে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু জানান,
সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যদের বৈঠকে রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গঠনতন্ত্রের কো চেয়ারম্যানের কোনো পদ নাই। গতকাল পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ এমপি পার্টির প্রেসিডেন্ট সহ কোনো ফোরামে কোনো প্রকার আলোচনা ব্যতিরেকে তার আপন ছোট ভাই GM কাদেরকে পার্টির কো চেয়ারম্যান ও তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দেন। যা গঠনতন্ত্রের সম্পূর্ণ বহির্ভূত। যেহেতু এটা প্রেসিডিয়াম এবং পার্লামেন্টারি পার্টির যৌথ বৈঠক, সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি এই বৈঠক সর্বসম্মতিক্রমে সিনিয়র প্রেসিডেন্ট সদস্য ও বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদকে অ্যাক্টিং চেয়ারম্যান বানানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে রওশন এরশাদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার সিদ্ধান্তকে অযৌক্তিক বলে দলটির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, জাতীয় পার্টিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার শুধুমাত্র চেয়ারম্যানের। গতরাতে রংপুরের সাংবাদিকদের তিনি আরো বলেন, যারা রওশনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছে তারা অবৈধ কাজ করেছে। আমার ওয়াইফ কোনো স্টেটমেন্ট দেন নাই। আমরা এখন চিনতে পারলাম যে কারা আমাদের দলে নাই, তারা নিজের স্বার্থে এই কাজ করছে, চিনতে পারলাম। ইলেক্টেড চেয়ারম্যান অফ জাতীয় পার্টি টিল টুডে, টিল মাই ডেথ, কোনো আমার বিরুদ্ধে কথা বলার কেউ অধিকার কারণ নাই। আমি যেটা করেছি সেটা গঠনতন্ত্র মোতাবেক করেছি। আমার তো বয়স হয়েছে, আমার পরে পার্টির দায়িত্ব গ্রহণ করবে কে, সে সম্পর্কে নানাবিধ প্রশ্ন ছিল মানুষ মনে। কেউ মনে করেছে আনিসুল ইসলাম মানুষ হবে, কেউ মনে করছে আরেকজন হবে। সেই সন্দেহটা দূরীভূত করলাম। আমার পরে এই পার্টির দায়িত্ব আমার ভাই গ্রহণ করবেন, সেই জন্য তাকে কো চেয়ারম্যান করেছি। কো চেয়ারম্যান যদিও আমাদের গঠনতন্ত্রে নাই, কিন্তু আগামী কাউন্সিল মিটিংয়ে একটা পাস করিয়ে নেব আমি। বর্তমান পরিস্থিতিতে পিছু হটার কোনো উপায় নেই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। অন্যদিকে একই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন মন্তব্য করেন, দল ভাঙতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে। বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করেনি, বুকে রক্ত ঢেলে দেয়নি এই কারাগারের জন্য। এই কারাগার আমাদের ভাঙতে হবে। আমাদের পিছু হটবার কোনো উপায় নেই। আমাদের সামনে এগোতে হবে দেশের জন্য, দেশের মানুষের জন্য। ইনশাআল্লাহ আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। জিয়াউর রহমানের সময় এবং সাত্তার সাহেবের সময় প্রায় সকল মন্ত্রীদেরকে দিয়ে বিভক্ত করে বিএনপিকে দুর্বল বা নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেটা সফল হয় নাই। বর্তমান সরকার আমাদের দলকে বিভ্রান্ত করতে চায়। এই জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করা কারো পক্ষে সম্ভব হবে না। ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে নির্যাতনকারী মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদারকে অপরাধী বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে স্থায়ী চাকরিচ্যুত করা উচিত বলেও মন্তব্য করেন আদালত। রাব্বি সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত এ মন্তব্য করেন। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হয়েছে এবং চূড়ান্ত প্রতিবেদন পেলে মাসুদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল দুপুরে ডিএমপির তদন্ত কমিটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গোলাম রাব্বির সঙ্গে দেখা করেন। গত 9 জানুয়ারি রাতে মোহাম্মদপুরের একটি ব্যাংকের বুথ থেকে টাকা তুলে বের হওয়ার পরপরই ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বিকে অবৈধভাবে আটক করে নির্যাতন করে রাজধানীর মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার। এ ঘটনার পর নির্যাতনকারী পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। সোমবার নিয়োগ থেকে ফিরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, মাসুদ শিকদারের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। চূড়ান্ত তদন্ত শেষে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। প্রাথমিক তদন্তে তার যেহেতু কিছু পুলিশ সুলভ আচরণ হয়নি বলে প্রতীয়মান হয়েছে, সেই জন্য তাকে সাসপেন্ড করা হয়েছে। আইন ওই প্রক্রিয়া চলছে, তদন্ত চলছে এবং সেই তদন্ত অনুযায়ী তার ব্যবস্থা আমরা গ্রহণ করব। এদিকে ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বির সঙ্গে দেখা করেছেন ডিএমপির তদন্ত কমিটির সদস্যরা। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করে তদন্ত দল সাংবাদিকদের জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই সাক্ষাৎ। সুষ্ঠু অনুসন্ধান করে এবং প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে
আমরা একটি প্রতিবেদন 3 কার্য দিবসের মধ্যে উপস্থাপন করব এবং সেই প্রতিবেদন পাওয়ার পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই প্রতিবেদন অনুসারে পরবর্তী ব্যবস্থা নেবেন। যদিও হাইকোর্ট রাব্বি সংক্রান্ত এক রিটের শুনানি শেষে এসআই মাসুদকে অপরাধী হিসেবে মন্তব্য করেছেন। একই সাথে রাব্বির লিখিত অভিযোগ মামলা হিসেবে গ্রহণে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত। মাননীয় আদালত বলেছে সে একটা ক্রিমিনাল, সে যে অপরাধ করেছে তার বিরুদ্ধে প্রথমে এফআইআর হচ্ছিল, 9 দিনে কেন এফআইআর করা হয়নি। মাননীয় আদালত মন্তব্য করেছে বরখাস্ত ইজ নট এনাফ, আরও অনেক বেশি কিছু করা উচিত। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তা বিকাশ চন্দ্র দাসকে নির্যাতনকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে 3 দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে শহরের পরিচ্ছন্নতা সহ অন্যান্য সেবামূলক কাজ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, গাইবান্ধায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক কর্মচারীর বিরুদ্ধে। অসংখ্য মানুষ প্রতারণার শিকার। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। মুক্তিযোদ্ধাদের অবসরের বয়স সীমা 60 বছরই থাকছে। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় জাতীয় ই-সেবা আইন 2016 উপস্থাপন করা হলেও তা যাচাই বাছাই করে পুনরায় উপস্থাপনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। 2 কিস্তিতে প্রথমে 57 থেকে 59 2 বছর বাড়ানো হয়। পরবর্তীতে যখন সাধারণভাবে সকল গণকর্মচারীর বয়স 59 করা হলো, তখন আরেক বছর মুক্তিযোদ্ধাদের বাড়িয়ে দিয়ে 60 করা হয়। আদালত নির্দেশ দিয়েছে যে এটা উপস্থাপন করার জন্য মন্ত্রিসভা উপস্থাপন করা হয়েছে, মন্ত্রিসভা এটা বিবেচনা করেনি। ট্রানজিটের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সড়ক, রেল ও নৌপথের সংযুক্তি এবং উন্নত দেশগুলোতে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে উত্তর পূর্ব ভারত সহ বিভিন্ন দেশের বাজার ধরতে চান ভারতীয় ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন খাতে যৌথ বিনিয়োগে শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু করেছেন প্রতিবেশী দেশটির ব্যবসায়ীরা। তবে সরকারি কিছু নিয়ম নীতির বেড়াজালে বাংলাদেশি ব্যবসায়ীরা বিদেশে বিনিয়োগে পিছিয়ে আছেন বলে অভিযোগ শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত হাজেরা শিউলির রিপোর্টে। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $6 বিলিয়ন বেশি হলেও এতদিন বাংলাদেশে ভারতীয় শিল্প প্রতিষ্ঠানের যৌথ বিনিয়োগ ছিল হাতে গোনা। তবে ট্রানজিট চুক্তির পর বাংলাদেশে সরাসরি ও যৌথ বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন ভারতীয় শিল্পোদ্যোক্তারা। এক্ষেত্রে দুদেশের ভৌগোলিক নৈকট্য এবং বাংলাদেশের সস্তা শ্রমকে কাজে লাগিয়ে উৎপাদিত পণ্য উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের পাশাপাশি শুল্কমুক্ত সুবিধা পাওয়া 40টি দেশে রপ্তানি করতে চায় তারা। এতে দুদেশের বাণিজ্যিক ঘাটতি কমবে বলে মনে করেন ব্যবসায়ীরা। কনসেপ্টটা হচ্ছে যে বাংলাদেশের প্রোডাকশন বেস করো, এখান থেকে বাংলাদেশের চারপাশে রপ্তানি করো এবং বাংলাদেশের সাথে যে 40টা দেশে ডিউটি ফ্রি আছে সেগুলো ব্যবহার করো। ভারত যদি আমাদের সাথে শিল্পের মধ্যে থাকে, আমাদের ব্র্যান্ড আমরা পেয়ে যাব এবং বাই রোড চলে যেতে পারবে, তাড়াতাড়ি পৌঁছতে পারবে, কস্ট অফ প্রোডাকশন এখানে কম হবে, বাংলাদেশের এই ট্রেড ডেফিসিটটা কম হবে যদি আমরা বাংলাদেশি প্রোডাক্ট ইন্ডিয়া থেকে এক্সপোর্ট করতে পারি। এটাকে একটা আউটসোর্সিং হাব হিসেবে দেখা যেতে পারে। এদেশের ব্যবসায়ীরা মনে করছেন এতে বিশ্ববাজারে বাংলাদেশের ব্র্যান্ড তৈরির পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে। তবে শিল্পোদ্যোক্তাদের অভিযোগ সক্ষমতা থাকলেও ক্যাপিটাল অ্যাকাউন্ট আইন সহ সরকারি কিছু নিয়ন্ত্রণের কারণে বাংলাদেশ ভারত সহ অন্য দেশে সেভাবে বিনিয়োগ করতে পারছে না। এখন ভেরি লিমিটেড স্কোপে একটা স্পেসিফিক ইনভেস্টমেন্ট প্রপারলি বিওআই এবং আমাদের অর্থ মন্ত্রণালয়ে নিয়ে গেলে ওনারা অ্যাপ্রুভাল দিচ্ছেন যে আমরা জাস্টিফাই করে বলতে হচ্ছে যে আমি আফ্রিকান কোনো একটা দেশে ইনভেস্টমেন্ট করতে চাই। এখনও কিন্তু এটা সুপরিসরে খুলে দেয়নি সরকার। বর্তমানে বাংলাদেশে গার্মেন্টস, টেক্সটাইল, অটোমোবাইল, ওষুধ, কৃষি ও খাদ্যপণ্য সহ বিভিন্ন সেক্টরে ভারতীয় প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। একটি মহলের বিরুদ্ধে শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন ভবনের বাসিন্দা এক শিক্ষক ও তার স্ত্রী জাদুঘরের কাজকর্মে বিভিন্নভাবে বাধা দিচ্ছেন, যদিও বিষয়টি অস্বীকার করছেন ওই দম্পতি। এদিকে ক্যামেরার সামনে এ বিষয়ে কিছু বলতে রাজি হয়নি নিউ মার্কেট থানা পুলিশ। রাশেদ লিমনের রিপোর্ট।
রাজধানীর এলিফ্যান্ট রোডে শহীদ জননী জাহানারা ইমামের পুরনো বাড়িটি ভেঙে 2005 সালে যৌথ উদ্যোগে তৈরি করা হয় এই বহুতল ভবনটি। শুরুতেই শর্ত ছিল এই বাড়ির দোতলায় একটি ফ্ল্যাটে প্রতিষ্ঠিত হবে একটি জাদুঘর, পাশাপাশি নিচতলায় থাকবে একটি মুরাল। কিন্তু শুরু থেকেই নানা বিপত্তির মধ্য দিয়ে যেতে হয় জাদুঘর কর্তৃপক্ষকে। প্রতিনিয়তই সইতে হচ্ছে মানসিক যন্ত্রণা, আর এজন্য তাদের সরাসরি অভিযোগ ভবনের বাসিন্দা এক দম্পতির দিকে। তাজুল মাস্টার এবং ওনার ওয়াইফ, ওরা দুজনকে দেখে বুঝাই যায় না যে বিষয়টা ওনারা করতে পারেন, কিন্তু ওনাদের বলার সাথে কাজের কোনো মিল নেই। যে ব্যক্তি পুলিশ দিয়ে একটা আমাদের সিকিউরিটি গার্ড একটা ছেলে মানুষ কিভাবে আপনার মার খাওয়াতে পারছেন মিথ্যা অভিযোগ দিয়ে, সন্ত্রাসী দিয়ে আমাদের কোনো হামলা করাবে না, কোনো প্রবলেম করবে না, এটার তো নিশ্চয়তা কেউ দিতে পারতেছে না। ওনার কারণে আমরা বাধ্য হয়েছি সপ্তাহে 6 দিনই মোরালের ভিতরে আমরা পর্দা দিয়ে রাখতে। একই কথা বলছেন ভবনের বাকি 9 জন মালিকের মধ্যে 7 জনই। উনি চাচ্ছে ওনার একক কথাই সবকিছু চলবে, এখানে জাদুঘর তার পছন্দ না। উনি বলছে যে এখানে অনেক অসামাজিক কার্যকলাপ হয় এই সেই এগুলা। এদিকে অভিযুক্ত দম্পতি বলছে জাদুঘর নয়, বরং ফ্ল্যাট মালিকদের অন্তর্কোন্দলের জেরেই তাদের দিকে অভিযোগের তীর। বিশ্বের সবাই তো জানে জাহানারা ইমামকে, আমি কেন জাদুঘরের পিছনে লাগবো? এখানে মানুষগুলা মিথ্যাচার করতেছে। আমাদের জাদুঘর নিয়ে আমি আজকে 10 বছর এখানে থাকি। এদিকে একাধিকবার নিউ মার্কেট থানার হস্তক্ষেপেও মেলেনি সুরাহা। সবশেষ শনিবার দেয়া হয় আরও একটি অভিযোগপত্র। এ সম্পর্কে জানতে চাইলে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টেলিফোনে সময় সংবাদকে জানান বিষয়টি তদন্তাধীন, যদিও ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তিনি। মুক্তিযুদ্ধের সব হারানো এই মহিষী নারীর নেতৃত্বেই গণ আন্দোলনের রূপ নিয়েছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবি। অথচ সেই দাবি পূরণের বিজয় উল্লাসে পুরো জাতি যখন আজ মাতোয়ারা, ঠিক তখনই তার উল্টো পাশে শহীদ জননীর এই জাদুঘরটি ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা। তারা বলছেন কর্তৃপক্ষের একটু সদয় দৃষ্টি অন্ধকারের থাপা থেকে রক্ষা করতে পারবে এই সংগ্রহশালাটিকে। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। বেসরকারি স্কুলগুলোতে বাড়তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা আরোপের পর গতকাল রাজধানীর অনেক স্কুলের ভর্তি কার্যক্রম স্থগিত রেখেছে কর্তৃপক্ষ। তাই ভর্তি করাতে এসে ফিরে গেছেন অনেক অভিভাবক। অবশ্য স্কুল কর্তৃপক্ষ বলছেন ফি আদায়ে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা পেলেই আবারও ভর্তি কার্যক্রম শুরু করবেন তারা। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। বছরের শুরুতেই রাজধানীর বেসরকারি স্কুলগুলোতে কোনো ঘোষণা ছাড়াই শিক্ষার্থী ভর্তি করাতে বাড়তি ফি আদায় করা হচ্ছে এমন অভিযোগ উঠে। এরপর ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলনে নামেন অভিভাবকরা। আমরা যারা আন্দোলন করছি এরা ভর্তি করিনি, তবে কিছু কিছু গার্ডিয়ান আছে ভর্তি করেছেন। একান্তভাবেই কামনা করি যে ভিকারুননিসা স্কুল কর্তৃপক্ষ এই শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি যে এই প্রজ্ঞাপন সেটি ফলো করবেন। নির্দেশনার আগে স্কুল কর্তৃপক্ষ কিন্তু কোনো কিছুই ফলো করেননি। ওনারা বেতন প্রায় ডাবল 87.5% করে ফেলছেন ক্লাস 1-এর ক্ষেত্রে। গত কয়েকদিনের আন্দোলনে স্কুল কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি। অবশেষে রোববার বাড়তি ফি আদায় বন্ধে শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা দেয়। পরদিন থেকেই রাজধানীর অনেক স্কুলে ভর্তি কার্যক্রম স্থগিত করে স্কুল কর্তৃপক্ষ। ভর্তি সংক্রান্ত যে কোঅর্ডিনেটর আছে তার সাথে কথা বললাম, সে বলল গতকালকে যে সরকার যে প্রজ্ঞাপন জারি করছে সেই প্রজ্ঞাপনের আলোকে বর্তমানে ভর্তি প্রক্রিয়া স্থগিত রেখেছে। এ ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার পর আপাতত ভর্তি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। সরকার যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব, মেনে চলব। ওই ভর্তি কার্যক্রমের যেহেতু বর্ধিত হারে দিছিলাম সেই জিনিসটা স্থগিত করলাম। নতুন এখন অনেকে ভর্তি হওয়ার বাকি আছে, পুরাতন স্টুডেন্টদের মধ্যে বাকি আছে, সেটা স্থগিত করলাম কেন? যে সরকার নির্দেশনা দিলে সেই মতো দিব। এদিকে নতুন নির্দেশনা জারির পর আদায় করা বাড়তি টাকা পরবর্তীতে সমন্বয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব। ইতিমধ্যে যারা বর্ধিত বেতন আদায় করেছেন সেটা সেই নির্দেশনা সাপেক্ষে সমন্বয় করা যেতে পারে, আর এখন বর্ধিত বেতন নেওয়ার কোনো সুযোগই নেই। এরপরও কোনো শিক্ষা প্রতিষ্ঠান নিয়ম না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন তিনি। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 22 বছর ধরে লাইনম্যান হিসেবে চাকরি করেন ফিরোজ কবির। তার পদবি লাইনম্যান হলেও তাকে লাইনম্যানের কাজ করতে হয় না কখনোই। বিদ্যুৎ দেওয়ার নাম করে অসংখ্য মানুষের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই কর্মচারী। গাইবান্ধা শহরে রয়েছে তার 2টি বাড়ি। ফিরোজ কবিরের অনিয়ম ও দুর্নীতি নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম।
গাইবান্ধা শহরের কলেজ পাড়ার এই বাড়িটি ভাড়া দিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান ফিরোজ কবির। তার এই বাড়ির বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে প্রায় 1 লাখ টাকা। পাশেই তার মালিকানাধীন ফাতেমা ছাত্রাবাস। দীর্ঘদিন ধরে মিটার ছাড়াই অবৈধভাবে ছাত্রাবাসটিতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। পদবিতে লাইনম্যান হলেও সিবিএ নেতা হওয়ায় তাকে কোনো দায়িত্ব পালন করতে হয় না। ম্যাচের কোনো মিটার নাই, এটা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি হয়ে গেছে। মাসের পর মাস যে ঢাকা গিয়ে থাকে, এখানে সে অফিসে ঠিকমতো হাজিরা দেয় না, কাজকর্ম করে না। অনেক সময় অফিসারদের উইদাউট কনসাল্টে সে কাজগুলো করে। বিদ্যুৎ অফিসে চাকরি করার জন্য তাকে বিদ্যুৎ বিল দিতে হবে না, এটা তো ঠিক না। ফিরোজ কবিরের সীমাহীন দুর্নীতির বিষয়ে বিদ্যুৎ বিভাগে লিখিত অভিযোগ করা হলেও কোনো প্রতিকার মেলেনি। তার একটা লাইন থেকে আরো সাব লাইন দিছে, যেটা বিদ্যুৎ আইনের সম্পূর্ণভাবে অবৈধ। ওই যে অবৈধভাবে বিদ্যুৎ পুরাইতেছে আর বাকিটা আমাদের গ্রাহকের উপরে এসে চাপছে, কিন্তু আজ পর্যন্ত এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া গেল না। এদিকে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ার কথা স্বীকার করে এই কর্মকর্তা বললেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। অনেকগুলো অভিযোগের মধ্যে একটা বড় অভিযোগও আছে যে বিদ্যুৎ বিল বকেয়া রেখে দিয়েছে সে। কয়েকদিন আগেও তাকে আমি একটা নোটিশ দিয়েছিলাম এবং ওভারঅল একটা নোটিশ দিয়েছিলাম যে 22 তারিখের মধ্যে সব বকেয়া পরিশোধ করতে হবে। সম্ভবত সে জমা দেয়নি। আমি এখন চেক আপ করে যদি না দিয়ে থাকে তাহলে আমরা আমাদের বিভাগীয় প্রক্রিয়ায় যাব। লাইনম্যান ফিরোজ কবির 5 বছর ধরে বিদ্যুতের শ্রমিকদের সংগঠন সিবিএর গাইবান্ধা শাখার একাংশের সভাপতি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জে একই পরিবারের 5 জন খুনের ঘটনায় বিভিন্ন কারণ ধরে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে পুলিশ। গতকাল সকালে সাংবাদিকদের এ বিষয়ে জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার ডক্টর খন্দকার মহিদউদ্দিন। হত্যাকাণ্ডে জড়িতদের সম্পর্কে পূর্ণাঙ্গ জানতে আরও কিছুদিন অপেক্ষা করার কথাও বলেন তিনি। বেশ কিছু বিষয়ে ধারণা আমাদের কাছে যেগুলো আসছে সেগুলো আমরা খুব বিশ্লেষণ করছি। সেই বিশ্লেষণের সাথে এই ঘটনার পারিপার্শ্বিক যে বিষয়গুলো সেগুলোর সাথে সংশ্লিষ্টতা খুঁজে আমরা বেশ কিছু দূর এগিয়ে আসছি এবং আমরা তথ্য পাচ্ছি এবং সেগুলো কিন্তু আমরা এগুলো পাইল্ড আপ করছি যে সেগুলো, এবং এগুলোই হয়তো একসময় ম্যাচিউরড হয়ে কিন্তু তদন্তটি এমন জায়গায় নিয়ে যাবে যখন অপরাধীরাও শনাক্ত হবে এবং তারা আইনের আওতায় চলে আসবে। এদিকে নারায়ণগঞ্জে 5 খুনের ঘটনায় নিহত তাসলিমার স্বামী ও মামলার বাদী রফিকুলের ভাগিনা মাহফুজকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। গতকাল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট HM রফিকুল ইসলাম এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন। মামলার পিপি জানান, গতকাল বিকেল 5:30টায় তাকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাদের 10 দিনের করে রিমান্ড আবেদন জানান। শুনানি শেষে আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শনিবার রাতে নারায়ণগঞ্জের বাবুরাইল এলাকায় একই পরিবারের 5 জনকে খুন করা হয়। এতে ঘটনার রাতেই পুলিশ মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। সময় সংবাদে আরো থাকছে, নড়াইলে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার ও কৃষি উপকরণের মূল্য বেড়ে যাওয়ায় দুশ্চিন্তা। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই উল্লেখ করে ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে এবার মাঠে নেমেছে নিউ ইয়র্কের বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে এরই মধ্যে সংগঠনের নেতাকর্মীরা প্রচার অভিযান শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ইসলাম বিদ্বেষী বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসনুর পাঠানো রিপোর্ট। বিশ্বব্যাপী ইসলামের নামে জঙ্গি ও সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও ধর্মের নামে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কমিউনিটিতে সচেতনতা সৃষ্টি করার পাশাপাশি মার্কিন সমাজে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশি আমেরিকানদের অবস্থান তুলে ধরতে প্রচারাভিযান শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তাদের সংগঠন বাপা। শনিবার সংগঠনের নেতাকর্মীরা নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাতে এ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক, লেফটেন্যান্ট সৈয়দ সুমন, পুলিশ কর্মকর্তা হুমায়ুন কিবরিয়া এবং স্থানীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম সহ বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা। ডোনাল্ড ট্রাম্প সে রাষ্ট্রপতি প্রার্থী, সে মনে করেন যে আমেরিকান মুসলমানরা অসাংবিধানিক এবং এদেরকে আমেরিকাতে
যারা মুসলমান আছেন তাদেরকে আসা বন্ধ করে দেওয়া হবে, কিন্তু আমরা এর সোচ্চার প্রতিবাদ জানাচ্ছি। ইসলামের নামে একটি কুচক্রী গোষ্ঠী বিশ্বব্যাপী বর্বরোচিত হামলা চালাচ্ছে উল্লেখ করে শামসুল হক বলেন, মানবতার শত্রুদের রুখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেরও কঠোর সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে আমাদের সবার গুরু দায়িত্ব এদেশের সংবিধান ও মূলনীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অথচ ডোনাল্ড ট্রাম্প মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে শুধু সমালোচনার মুখেই পড়েননি, বরং দেশের সংবিধানকে অস্বীকার করেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার অভাবকে ইসলামোফোবিয়া বলে মন্তব্য করেন শামসুল হক। ইসলাম শান্তির ধর্ম, এ বিষয়ে আমাদের সবাইকে একটি পরিষ্কার ধারণা দিতে হবে। ইসলামোফোবিয়া শব্দের সৃষ্টি হয়েছে প্রকৃত জ্ঞানের অভাব থেকে। এজন্যই আমরা সঠিক শিক্ষা দিতে প্রচারণায় নেমেছি। কোনো ধর্মেই সহিংসতার স্থান নেই। হামলাকারীদের মুসলমান নয়, বরং মানবতার শত্রু হিসেবে আখ্যা দেন কাউন্সিলর ড্যানিয়েল ড্রোম। আমাদের পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনীতে অনেক মুসলিম ও বাংলাদেশি সদস্যরা রয়েছেন যারা প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছেন। তারা ভালো মানুষ, অথচ ডোনাল্ড ট্রাম্প মুসলিমদের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা আরোপের যে কথা বলেছেন তা যুক্তরাষ্ট্রের নীতি বিরোধী। আমি এর তীব্র নিন্দা জানাই। এছাড়া সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই বলে জানান পুলিশের কর্মকর্তা হুমায়ুন কিবরিয়া। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জেলা আওয়ামী লীগ। সেই সঙ্গে যথোপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানান তারা। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আম উবাইদুল মুক্তাদির চৌধুরী। ওরা সেদিন সম্পূর্ণ বিনা উস্কানিতে ও আইন শৃঙ্খলা বাহিনীর পরিপূর্ণ নির্লিপ্ততা ও নিষ্ক্রিয়তার মুখে ব্রাহ্মণবাড়িয়া শহরে নারকীয় ধ্বংসযজ্ঞ চালায়। তাদের কর্মকাণ্ড থেকে প্রতীয়মান হয় যে সমগ্র বিষয়টি পূর্ব পরিকল্পিত এবং তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। আমরা জেলার প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্লিপ্ততার প্রতিও তীব্র নিন্দা জানাই। আমরা সমগ্র বিষয়টির উপর বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি। আমরা প্রতিটি ক্ষতিগ্রস্ত সংস্থার জন্য যথোপযুক্ত ক্ষতিপূরণ দাবি জানাচ্ছি। ভিডিও চিত্র দেখে দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের সময় আগুনে পুড়িয়ে দেওয়া সুর সম্রাট আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গন ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার পরিদর্শন করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিনিধি দল। গতকাল দুপুরে প্রতিনিধি দলটি ধ্বংস হওয়া প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন। 10 সদস্যের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন বিশিষ্ট নাট্য নির্দেশক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এ সময় তারা বলেন, সংস্কৃতি অঙ্গনের উপর এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত। ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘটনার দিন আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও তদন্তের দাবি করা হয়। এই কাজটি যারা করেছে তারা কোনো রাজনৈতিক দল দ্বারা প্ররোচিত নিশ্চিত, কিন্তু কাজটি হয়েছে ধর্মান্ধ একটি গোষ্ঠী দ্বারা। সকল প্রগতিশীল রাজনৈতিক শক্তি, সাংস্কৃতিক সংগঠন, অন্যান্য পেশাজীবী সংগঠন সবাই মিলে একটা ধারাবাহিক ঐক্যবদ্ধ সংগ্রাম রচনা না করতে পারলে এই দানবদেরকে প্রতিহত করা যাবে না। নড়াইলে বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সার ও কীটনাশক সহ কৃষি উপকরণের বাড়তি মূল্যে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন তারা। তবু আশায় বুক বেঁধে মৌসুমের শুরুতেই বোরো আবাদে নেমে পড়েছেন কৃষকরা। খায়রুল আরফিন রানার তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া উপজেলা সহ বিভিন্ন এলাকার মাঠে যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। শীতকে উপেক্ষা করে বিরামহীন কাজ করছেন ধান চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করছেন সমান তালে। শুষ্ক জমিতে সেচ দিয়ে ট্রাক্টরে প্রস্তুত করা হচ্ছে বোরো আবাদের জমি। এরপর নিড়ানি দিয়ে ঘাস বেছে সারি সারি রোপণ করা হচ্ছে ধান চারা। তবে কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে কিছুটা দুশ্চিন্তায় চাষিরা। সার, ওষুধ, পানি, ডিজেল, তেলের দাম বাড়াতে যে পরিমাণে টাকা কৃষকের খরচ হয়, ওই ধান বেচলি বছর শেষে ওই কৃষির দাম বা সার ওষুধের দাম ওই ধান বেচলি হয় না। ধানের মন আছে 560 টাকা, এক মন ধান ফলাতে গেলি লাগে আছে 750 টাকা, 700 টাকা। বাইরে থাকতে এটা করতেই হবে, ধানের দাম না থাকলেও করতে হবে,
থাকলেও করতে হবে। এদিকে কৃষকদের খরচ পুষিয়ে নিতে ফলন বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান জেলা কৃষি বিভাগের কর্মকর্তা। উপযুক্ত বয়সে চারা লাগানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এর জন্য কৃষকরা এখন, কারণ একদিন চারার বয়স বাড়লে বিঘা প্রতি প্রায় 7 থেকে 8 কেজি ফলন কমে যায়, এই বিষয়টা কৃষকদের বলা যায় যে গোচরীভূত হয়েছে, তারা বুঝতে পেরেছে। চলতি মৌসুমে নড়াইলে 42,134 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নড়াইল। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় আন্তজেলা ডাকাত দলের 5 সদস্যকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ম্যাগাজিন, 6 রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, মোবাইল ফোন উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে লালমাটিয়ার একটি বাসায় অভিযান চালায় র্যাব 2। আটককৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য এবং দীর্ঘদিন যাবৎ রাজধানী ও আশপাশের এলাকায় ডাকাতি করছিল বলে জানায় র্যাব। তারা আন্তজেলা ডাকাত দলের সদস্য। এরা কেউই ঢাকাতে থাকে না, নারায়ণগঞ্জ, গাজীপুর ইত্যাদি এলাকায় তারা বসবাস করে। ঢাকাতেও তাদের 2-1 সদস্য থাকে। তারা যখন যেখানে কাজ হয় ইন্টারলিঙ্কের মাধ্যমে, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সাথে যোগাযোগ করে তারা এই ডাকাতিগুলি সম্পন্ন করে থাকে। এবং গতকালও তাদের একটা ডাকাতির প্রস্তুতি ছিল। আমাদের এই চক্ষুষ দলটি আপনার এরকম 5 জনের একটা সদস্যকে খুব সুন্দরভাবে আটক করতে সক্ষম হয়েছে। দেশীয় সংস্কৃতির আলো প্রজ্বলিত করা এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা বিভিন্ন সাংস্কৃতিক উপাদান সংরক্ষণের লক্ষ্য নিয়ে গতকাল রাজধানীতে শেষ হলো বাংলাদেশ সাংস্কৃতিক উৎসব 2016। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ উৎসবে অংশ নেন 64 জেলার শিল্পকলা একাডেমির শিল্পীরা। এতে রাজধানীবাসীও পেয়েছে বিভিন্ন অঞ্চলের শিল্প সংস্কৃতির ছোঁয়া। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চে 18 দিন ধরে চলা বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের সোমবার ছিল শেষ দিন। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পীরা। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর সমাপনী আলোচনার মাধ্যমে এ উৎসবের প্রাপ্তিসহ এর সম্প্রসারণে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন আয়োজকরা। আমরা বাংলাদেশের সংস্কৃতি নিয়ে গর্ব করি। এরপরেই নাচ, গান ও গীতিকাব্য পরিবেশনের মাধ্যমে নিজস্ব সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন বরিশাল, ঠাকুরগাঁও ও চট্টগ্রামের শিল্পীরা। পাশাপাশি আলোকচিত্র অঙ্কন করেন শিল্পীরা। দর্শকদের উপভোগের পাশাপাশি এত বড় মঞ্চে অংশ নিতে পেরে খুশি শিল্পীরাও। অনেক মজা করেছি, আমরা সবাই এসেছি অনেক দূর থেকে, চিটং থেকে। আমাদের প্রোগ্রাম অনেক ভালো হয়েছে। মূলত এটা হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক উৎসব, তো ছবি আঁকা তো সাংস্কৃতিকই একটা অংশ, সে কারণেই এখানে আসা। অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড রুখতে এই উৎসব বড় ভূমিকা রাখবে বলে মত দেন তথ্যমন্ত্রী। আমরা যে বাংলাদেশকে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য যে সংগ্রাম চালাচ্ছি, সেই সংগ্রামকে বিজয়ের পথে নিয়ে যেতে এই সাংস্কৃতিক উৎসবটা কাজে লাগবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দন মঞ্চ সহ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হওয়া হাজারো দর্শকের উপস্থিতি বলে দেয় বাংলাদেশের মানুষের সংস্কৃতি প্রীতির কথা। বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সকল অশুভ শক্তি রুখে দেওয়ার প্রত্যয় নিয়ে নিজ নিজ জেলায় ফিরবেন শিল্পীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইয়েমেনের রাজধানী সানায় সৌদি জোটের বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 25 জন। এতে আহত হয়েছেন আরও অনেকে। সোমবার মধ্যরাতে স্থানীয় পুলিশ ভবন ও ট্রাফিক সদর দফতরে বিমান হামলায় হতাহতের এ ঘটনা ঘটে। নিহতের অধিকাংশই পুলিশ সদস্য ও হাউথি বিদ্রোহীদের সমর্থক বলে জানায় বিবিসি। গেল রোববারও সৌদি জোটের বিমান হামলায় এক ইয়েমেনি সাংবাদিক নিহত হন। এ নিয়ে দেশটিতে সংঘাতের খবর সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারালেন কমপক্ষে 8 সংবাদকর্মী। জাতিসংঘের তথ্যমতে গেল বছরের মার্চ থেকে দেশটিতে সৌদি জোটের বিমান হামলা ও সংঘর্ষের ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় 6000 মানুষ, যাদের অর্ধেকেরও বেশি বেসামরিক নাগরিক। আল কায়দা ভারতীয় শাখার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে দিল্লির পুলিশ। আব্দুল সামি নামে ওই যুবককে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়। সোমবার অভিযুক্ত সামিকে আদালতে তোলা হলে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।
সামির জন্ম জামশেদপুরে। পুলিশের দাবি, গেল বছরের ডিসেম্বরে উড়িষ্যা থেকে গ্রেফতার হওয়া আল কায়েদা নেতা আব্দুর রহমানের ঘনিষ্ঠ সহসদ ছিলেন সামি। এর আগে একই অভিযোগে আরও 5 ব্যক্তিকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেলের গোয়েন্দারা। বঙ্গবন্ধু গোল্ড কাপের খবর। দ্বিতীয় সেমিফাইনালে আজ নেপালের মুখোমুখি হবে মালদ্বীপ। এ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমি টিকিট নিশ্চিত করা নেপাল সাফের ব্যর্থতা ঘুচিয়ে ফাইনালে খেলতে চায়। অন্যদিকে বি গ্রুপে দুর্দান্ত পারফর্ম করা মালদ্বীপ নিজেদের সেরাটা দিয়েই ছক কষছে ফাইনালে ওঠার। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে বিকাল 5:30টায়। ম্যাচ পাতানো সহ নানা বিতর্কে সাফের আগে আলোচনায় ছিল নেপাল ফুটবল দল। ফিক্সিং এর কারণে জাতীয় দলের বেশ কজন তারকা ফুটবলারকে ছাড়াই সাফ সুজুকি কাপে অংশ নেয় নেপাল। তবে আগের আসরে সেমিফাইনালে উঠলেও এবার সাফের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। সাফের পর বঙ্গবন্ধু গোল্ড কাপকে নিজেদের ঘুরে দাঁড়ানোর মঞ্চ হিসেবে দেখছে নেপাল। এজন্য আসরের আগে দেশটির সাবেক তারকা ফুটবলার বালগোপাল মহার্জনকে ফুটবলারদের গড়ে তোলার দায়িত্ব তুলে দেয় দেশটির ফেডারেশন। গোল্ড কাপে নতুন ও পুরনোদের মিশেলে গড়া নেপাল 1 জয় ও 2 ড্র নিয়ে এ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। গ্রুপ পর্বের ভুল শুধরে সেমিফাইনালে সেরাটা দিয়েই ফাইনালে উঠতে চায় নেপাল। প্রতিপক্ষ মালদ্বীপ এ গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তারুণ্যের শক্তি দিয়েই জয়ের ছক কষছে তারা। আমার দলের বেশিরভাগ ফুটবলারই বয়সে তরুণ, ওদের ভালো কিছু করার স্পৃহা আছে। মাঠে নিজেদের সেরাটা দিতে পারলে আমরা ম্যাচটা জিততে পারবো আশা করি। অন্যদিকে এবার সাফে দুর্দান্ত খেললেও সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল মালদ্বীপকে। সেই ক্ষত নিয়েই গোল্ড কাপে ভালো করতে মরিয়া রিকি হার্বার্টের শিষ্যরা। দলে কোনো ইনজুরি সমস্যাও নেই, তাই ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী মালদ্বীপ। গ্রুপ পর্বে আমার ফুটবলাররা বেশ ভালো করেছে, সে ধারাবাহিকতা সেমিফাইনালেও ধরে রাখতে চাই আমরা। নেপালকে সমীহ করে মাঠে নামবে আমার ফুটবলাররা। ফাইনালে ওঠাই আমাদের মূল লক্ষ্য। ফিফা র্যাঙ্কিং এ নেপালের চেয়ে এগিয়ে আছে মালদ্বীপ। রিকি হার্বার্টের দল যেখানে আছে 157তম স্থানে, সেখানে নেপাল আছে 196তম অবস্থানে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাহরাইনের সঙ্গে ম্যাচ শেষ করে গতকাল হোটেল পূর্বানীতে উঠেছিল বাংলাদেশ ফুটবল দল, কিন্তু বাফুফের অনুমতি ছাড়া সেখানে গিয়ে ফুটবলারদের নিজ ক্লাবে টানার চেষ্টা চালায় শেখ জামাল ধানমন্ডি ক্লাবের কর্মকর্তারা। জাতীয় দলের ম্যানেজারের হস্তক্ষেপে শেষ পর্যন্ত ফুটবলার নিতে না পারলেও বিষয়টি গড়ায় থানা পুলিশ পর্যন্ত। তবে বাফুফে বলছে নিয়ম মেনেই ফুটবলারদের ক্লাবের কাছে ছাড়বে ফেডারেশন। ক্রীড়া চক্রের কর্মকর্তারা, ঢাকা আবাহনীর কর্মকর্তারা, চিটাগাং আবাহনীর কর্মকর্তা এবং অনেক সাপোর্টার এবং দর্শক বিভিন্ন ক্লাবের কর্মকর্তারা এসে উপস্থিত ছিলেন। বিস্তারিত বিষয়টা জানলেন। জানার পরে আমরা উপরে চলে গেলাম। উপরে যে আমরা প্রেসিডেন্টের সাথে শেয়ার করলাম যে আমরা এখন কি সিদ্ধান্ত, তখন পরবর্তীতে এই সিদ্ধান্ত রয়েছে আমরা কালকে 11টায় বিএফএ ভবনে নিয়ে যাবো। ওইখান থেকে আমরা প্লেয়ারদেরকে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ইন্টারনেট ব্যবহারে দেশে প্রতি 20 সেকেন্ডে ঘটছে একটি করে সাইবার অপরাধ। ক্ষতিকর প্রভাব পড়ছে ব্যক্তি ও জাতীয় জীবনে, নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়ার তাগিদ। এবার চট্টগ্রাম পুলিশের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা ও আটকে রেখে অর্থ আদায়ের মতো অভিযোগ। আতঙ্কে সাধারণ মানুষ। উন্নত দেশে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগানোর উদ্যোগ ভারতীয় ব্যবসায়ীদের। যৌথ বিনিয়োগে এদেশের শিল্প স্থাপনের প্রক্রিয়া শুরু। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ। অভিযুক্তদের অস্বীকার। পুলিশ বলছে সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এবং ইসলামের নামে সন্ত্রাসের বিরুদ্ধে নিউ ইয়র্কে প্রচারাভিযানে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে তীব্র প্রতিবাদ। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি, সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।